বিদেশি নাম্বার থেকে ফোন আসার পরে যে কোনো একটা নাম বলে আমি আসলে নামটা বলতেও ভয় পাই গেছি। মূল কথা হয়েছে গিয়া তারা চাইলে টাকা দিতে যায়, টাকা না দিলে তাদের ব্যবসা ক্ষতি করে অথবা গুলি করে। দিনের আলোয় চলছে অন্ধকারের খেলা। এই শহর ঢাকা, যেখানে কোটি মানুষ প্রতিদিন জীবন চালায়, কিন্তু তাদের অনেক সিদ্ধান্তই নিয়ন্ত্রণ করে অন্য কেউ। আপনি কোথায় ব্যবসা করবেন, কত টাকা আয় করবেন, এমনকি বাঁচবেন কিনা, সবকিছুর ওপরেই রয়েছে এক অদৃশ্য নিয়ন্ত্রণ। জিন্দা, আকাশ, রাব্বি, ল্যাংড়া, রুবেল সবাই মিলে মারছে। এদের দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু ছায়া আছে সবখানে। আজ আমরা দেখাবো রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের এক অচেনা জগৎ। পাথরের এই নগর দেখে স্বাভাবিক মনে হলেও আড়ালে রয়েছে ভিন্ন এক গল্প। এখানে নিয়ম ঠিক করে অন্য কেউ, ভয় যেখানে দৈনন্দিন বাস্তবতা। কিন্তু কেন? উত্তর জানতে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে নজর দিতে চাই। 10 জুন 2025, পল্লবীর মিল্লাত ক্যাম্প। হাতে হ্যান্ডকাফ, গলায় ধারালো ছুরির আঘাত। ভিকটিম রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি। জিন্দা, আকাশ, রাব্বি, ল্যাংড়া, রুবেল সবাই মিলে মারছে। পায়ে গুলি করছে, আবার হাতে। এই হত্যাকাণ্ড শুধুই কি খুন, নাকি একটি বার্তা? 10 নভেম্বর 2025, আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে গুলি। টার্গেট তারেক সাইফ মামুন। খুনের চুক্তি মাত্র 2 লাখ টাকা। একটি জীবন কি এত সস্তা? 17 নভেম্বর 2025, একটি স্যানিটারির দোকান। সিসিটিভি ক্যামেরার কিছু দৃশ্য কয়েক সেকেন্ডেই শেষ যুবদল নেতা গোলাম কিবরিয়ার জীবন। ঘটনাগুলো আলাদা মনে হলেও আসলেই কি তাই, নাকি সবগুলোই একটি নেটওয়ার্কের অংশ? পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা দিয়েই উত্তর খোঁজার চেষ্টায় নামে স্টার নিউজ। রাজনৈতিক প্রতিহিংসা আর ক্ষমতার দ্বন্দ্বেই প্রাণ দিতে হয়েছে যুবদল নেতা কিবরিয়াকে, অভিযোগ পরিবারের। হুমকির মতো মনে করতেছিল যে এই যদি এভাবে এগিয়ে যায় হয়তো তাদের পজিশনটা নড়বড়ে হয়ে যাবে। এই ভয়টা আমার মনে হয় তাদের ভিতরে কাজ করছে বলে তারা এই সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকাণ্ডটা ঘটাইছে। এটার সাথে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন তো অবশ্যই আছে, কারণ যেই সব আসামিরা এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের ভাষ্যমতে তারা হচ্ছে যে মামুন তার দলের লোক এবং তার ছোট ভাই মশিউর তার দলের লোক। আমাদের জীবন এখনো শুরু হয়নি, তার আগে আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটারও যদি বিচার হতো মানুষ ভয় পাইতো যে না বিচার হচ্ছে, এটা করা যাবে না, কিন্তু হচ্ছে না তো। গোলাম কিবরিয়া হত্যায় জড়িত 5 জনের 4 জনকেই গ্রেপ্তার করেছে র্যাব। তারা বলছে চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানা বিষয়ে বাধা দেয়ায় ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায়
বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মসির যে জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ডের ঘটনাগুলোয় নাম আসা সন্ত্রাসীরা শুধুই কি ভাড়াটে খুনি? চলতে থাকে আমাদের অনুসন্ধান। রাজধানীর বৃহত্তর মিরপুর এলাকা জনবহুল হওয়ার পাশাপাশি রয়েছে শিল্প কারখানা, পরিকল্পিত আবাসন ও বিহারি ক্যাম্প। স্টার নিউজের অনুসন্ধান বলছে, এসব এলাকার অপরাধ জগৎ সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছে সংঘবদ্ধ একটি চক্র। আমার জামাই আমার ভাই যদি কাজে গেল, গুলি করে দিল, কুপাই দিল, কোন ভাই দায় ভাই নেন, আপনি আমার জামাই আমার ভাইকে ফেরত দেন, দিবে নাই না। আর এখন সবাই ভয়ে আছে, কেউ চায় না যে এদের বিষয়ে মুখ খুইলা, এদের বিষয়ে কোনো কিছু কইরা এদেরকে আমরা হারাইয়া ফেলি। গেল বছর জুলাইয়ে পল্লবীর একটি আবাসন প্রকল্পে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা, আহতও হন বেশ কয়েকজন। আমরা কথা বলি এক প্রত্যক্ষদর্শীর সাথে, যিনি ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরি করেন। আমাদের কাছে 5 কোটি টাকা চাঁদা চাইছিল আর কি। এই যে পল্লবী থানার মামুন, জামিল এরা আর কি। লাস্টে 3টা ফায়ার করছে, সর্বশেষ একটা যারাই টার্গেট করছে ওকেই পায়ে গুলিবিদ্ধ করে ওরা পালায় চলে গেছে। এলাকার ব্যবসায়ী মহলেরও দাবি, এই নামগুলো নতুন নয়। তারা প্রথমে চাঁদা দাবি করে, এরপর আসে হুমকি এবং সবশেষ হামলা। সবই চলে এক পরিচিত প্যাটার্নে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই অপরাধ চক্র নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেন না। আপনাকে কি বলবো, আপনাকে বলে তো কোনো লাভ নাই। খাই দেয় আর কোনো কিছু জানে না। আমাকে বলা হয়েছে যে তুমি কাজ করো, কাজ করার পরে দিন শেষে টাকা নিও। বিদেশি নাম্বার থেকে ফোন আসার পরে যে কোনো একটা নাম বলে আমি আসলে নামটা বলতেও ভয় পাই গেছি। আমার নিজেরও জানের ভয় আছে। কিছুদিন আগে চাঁদার হুমকি পান এই ব্যবসায়ী। পরিচয় গোপন রেখে কথা বলেন স্টার নিউজের সাথে। চাঁদা না দিয়ে অথবা তাদের সাথে সমঝোতা না করে উপায় থাকে না। প্রশাসনকে জানাইলেও প্রশাসন বিদেশি নাম্বার ট্রেস করতে পারে না, বিদেশি নাম্বারের এগেনস্টে কোনো ধরনের অ্যাকশনও যাইতে পারে না। আমরা খুঁজে বের করি আরও কয়েকজন ভুক্তভোগীকে, যারা নানাভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীর নির্যাতনের শিকার। কেউ একটা বাড়ি করতে গেলে তাদেরকে চাঁদা দিতে হবে, না দিলে তাদের ওরা বাড়ি করতে দিবে না। তাদেরকে ছুরি দেখানো হয়, চাপাটি দেখানো হয়, বলে যদি তোরা কোনো কমপ্লেন করিস হাত কেটে ফেলবো, পাও কেটে ফেলবো, এরকম অ্যাভেলেবেল হচ্ছে। এরা হচ্ছে মুক্তার, তারপরে সোহাগ, ইব্রাহিম, মামুন, এই 4-5 জন আর কি। পুরা এভিনিউ 5 পল্লবী থানা, এরা পুরো মনে করেন এদের রাজত্বে চলে। মানে ব্যবসা করতে হলে তাদেরকে টাকা দেওয়া লাগবে, তা নইলে ব্যবসা করা যাবে। মনে হয় যে ওদের রাজত্ব দুনিয়ায় এদের ভয়তে অনেকে মুখ খুলে না। এভাবে ভাড়াটে খুনি, মাদক, টেন্ডারবাজি, পরিবহন, ভূমি দখল, চাঁদাবাজি সহ চক্রটির অন্তত 15 ধরনের অপরাধের তথ্য মিলেছে স্টার নিউজের অনুসন্ধানে। সংঘবদ্ধ এই চক্রটির নিয়ন্ত্রণ কাদের হাতে, সেটিও খুঁজে বের করেছে স্টার নিউজ। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা এবং আমরা এই মুহূর্তে একটি নির্জন জায়গায় অবস্থান করছি, কারণ আমাদেরকে আসলে বলা হয়েছে এই রকম একটি জায়গায় অবস্থান করতে। বারবার ব্যর্থতার পর আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি, যিনি এই গ্রুপের একেবারে ভেতরের যে খবরগুলো রয়েছে সেই খবরগুলো জানেন। তিনি আসলে এই গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আন্ডারওয়ার্ল্ডের এই জাল থেকে বেরিয়ে আসতে চান তিনি, তাই ক্যামেরার সামনে মুখ দেখাতে রাজি নন।
কিন্তু তার বক্তব্যেই উঠে আসে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ভেতরের বাস্তবতা, যেখানে তাদের প্রতিটি অপরাধের নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কাঠামো। ধরেন একটা লোককে মারার কন্ট্রাক্ট আসছে, তো সেই কন্ট্রাক্টটা নেওয়ার পরে তারা কাউরে ফোন দেয়, ফোন দিয়া বলে যে এই লোকটারে ছবি দিলাম, অমুক জায়গায় থাকে। তারপরে তারা অস্ত্র পাঠায়, অনেক সময় অস্ত্র ভাড়া দেয়, তারপরে কাজটা সমাধান করে। অনেক সময় মারার ভয় দেখায় চাঁদাবাজি করে। এইভাবে তারা আসলে এই সিন্ডিকেটটা চালায়। স্টার নিউজের অনুসন্ধান বলছে মূলত 4 সন্ত্রাসী নিয়ন্ত্রণ করছে এই অপরাধী গোষ্ঠী। মফিজুর রহমান মামুন ওরফে কালসি মামুন, ইব্রাহিম ওরফে কিলার ইব্রাহিম, শাহাদাত হোসেন এবং মুক্তার হোসেন আন্ডারওয়ার্ল্ডে যারা পরিচিত 4 স্টার গ্রুপ নামে। মূল কথা হয়েছে গিয়া চাইলে টাকা দিতেই হবে, টাকা না দিলে তাদের ব্যবসা ক্ষতি করে অথবা গুলি করে। যেটা করলে মনে করে যে মানুষ আতঙ্কে থাকবে, তখন মানুষ টাকা দিয়ে দেয়। অনেক সময় এই কাজটা 4 স্টারের এক একজন নিজের মতো করে, বড় কাজ হইলে সবাই মিলে একসাথে করে। চাঁদা এখানে কোনো অনুরোধ নয়, এক ধরনের বাধ্যবাধকতা। মাদক ব্যবসাও চলে একই নিয়মে। জমি জমা বিভিন্ন সমস্যা অনেক সময় থাকে, যেগুলি আদালতের মাধ্যমে সমাধান হয় না। এই সমস্ত বিষয়ের খোঁজ খবর পাইলে তখন তারা গিয়া দখল করে অথবা কারো পক্ষে গিয়া দখল করে। আবার বাড়িঘর করতে গেলে তখন মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে, অথবা যদি কেউ চাঁদা দিতে না চায় তখন তারে হুমকি দেয়, প্রয়োজন হলে গুলি করে। বোঝাই যাচ্ছে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যেই চলছে মিরপুর এলাকার অপরাধ জগৎ, যেখানে নিয়ম আছে, বন্টন আছে, রয়েছে নিয়ন্ত্রণও। ব্যবসায়ী বা যাদের টাকা লগ্নি করে এরা জিম্মি, ওরা তো শিকার হিসেবে সাধারণ মানুষকে ব্যবহার করে। দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ধরে অপরাধ বিষয়ক সাংবাদিকতার সঙ্গে যুক্ত এই গণমাধ্যম ব্যক্তিত্ব। তার মতে রাষ্ট্রের সদিচ্ছার অভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই পুরো ব্যবস্থা তাদের কাছে জিম্মি। অনেক পলিটিশিয়ান বা অনেক ব্যক্তিরা অনেক সন্ত্রাসীর সঙ্গে তাদের যোগসাজশ ছিল, হয়তো এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এর একটা প্রশ্রয় পা। আর দ্বিতীয়ত হলো যে এদের সঙ্গে একটা আর্থিক লেনদেন থাকে। যেমন অন্তর্বর্তী সরকারের আমলে অনেকগুলো সন্ত্রাসী, 6 জন শীর্ষ সন্ত্রাসী সহ প্রায় 21 জন সন্ত্রাসী বেরিয়ে গেল। কেমনে বেরিয়ে গেল এরা? এবং আজকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে খারাপ অবস্থা, এটা তো তারই ফল। এবং তখন যদি এদের ছাড়া না হতো, তাহলে আন্ডারওয়ার্ল্ড এখন যে একটা অশান্ত পরিস্থিতি, এটা হতো না। এই বিশ্লেষকের মতে প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা আর বিচারহীনতা সংস্কৃতি এই অপরাধ ঠেকানোর মূল বাধা। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দায়ও দেখছেন তিনি। রাষ্ট্র চাইলে এসব নির্মূল করা কোনো ব্যাপার না। বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র চায় না, বা রাষ্ট্রের কিছু লোকের সাথে যোগসাজশ থাকে, যে কারণে নির্মূল হয় না। এতক্ষণ আমরা দেখেছি খুন, চাঁদাবাজি আর আতঙ্কের চিত্র। এবার উন্মোচন করতে চাই কাদের মাধ্যমে 4 স্টার গ্রুপ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে ঢাকার মিরপুর, পল্লবী আর ভাসানটেক এলাকা। এই 4 স্টার গ্রুপের হয়ে মাঠে কাজ করে শত শত কর্মী। এর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করেন বিএনপির পদধারী নেতা কালসি মামুন। অনুসন্ধানে উঠে এসেছে মামুনের নেটওয়ার্কের অনেকেরই নাম জড়িয়েছে শুরুতেই আলোচিত সানি হত্যা মামলায়। তার 2 ভাই মশিউর ও জামিল, একজন যুবদল নেতা কিবরিয়া হত্যার মূল পরিকল্পনাকারী, অন্যজন জড়িত আবাসন প্রকল্পের চাঁদাবাজিতে। 4 স্টার গ্রুপের আরেক প্রভাবশালী ব্যক্তি কিলার ইব্রাহিম। তার অনুসারী জনি ভুইয়া কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও সেই চক্রে সক্রিয় রয়েছে যুবরাজ, ভাগ্নে সোহেল ও সাবু। অন্যদিকে সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাতের নির্দেশে এলাকায় সক্রিয় টিপু সুমন, ফিটিং শিশির, বিহারী নীলা, পিচ্চি আলামিন সহ আরও অনেকে।
এছাড়া শীর্ষ সন্ত্রাসী মোক্তার হোসেনেরও রয়েছে শক্ত একটি নেটওয়ার্ক, যেখানে হাড্ডি সোহাগ, শুটার জাকির, আশিক সহ আরও অনেকের নাম উঠে এসেছে। ঢাকা শহরে অন্তত 2 কোটি মানুষের বসবাস। অর্ধশত থানা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে মহানগর পুলিশ। এর বাইরে র্যাব, সিআইডি, পিবিআই সহ বেশ কয়েকটি সংস্থা কাজ করলেও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু কেন? আইনগত যে অবকাঠামো আছে, অর্থাৎ তার বিরুদ্ধে একটা মামলা সরাসরি জড়িত থাকার প্রমাণ, এছাড়াও আরও সাক্ষ্য প্রমাণের যে বিষয়গুলো থাকে, সেখানে সেই সমস্ত ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে। আর এই সীমাবদ্ধতা থাকার সুযোগেই হয়তো তারা দেশের বাইরে বসে এই কাজগুলো করার চেষ্টা করে। 2-1টা জায়গায় এরকম হতে পারে তারা হয়তো বাইরে থেকে প্রভাব বিস্তার করার জন্য 2-1জনকে টেলিফোনে হুমকি দামকি দিতে পারে। আবার এরকম হতে পারে যে এখানে যারা আছে তারা আসলে নিজেদের নাম পরিচয়টা তারা হয়তো ব্র্যান্ডিং হয়নি, তারা অনেকেই যে অনেকের নাম বলে যে আমি অমুকের লোক তমুকের লোক। নিয়মিত নজরদারি আর অভিযানের কথা বলা হলেও বাস্তবে ঊর্ধ্বমুখী অপরাধের গ্রাফ। সাম্প্রতিক একটি হত্যাকাণ্ড আবারও সামনে নিয়ে এসেছে সেই পুরনো প্রশ্ন। 28 এপ্রিল 2026, রাজধানীর নিউ মার্কেট এলাকা। সময় আনুমানিক রাত 8টা। প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে মোটরসাইকেল আরোহী 2 যুবক। মৃত্যু নিশ্চিত করতে 2 দফায় তার উপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। মৃত ব্যক্তির পরিচয়, তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। প্রশ্ন হলো, কেন এই খুন? এটা আধিপত্য বিস্তারের তো ঘটনা অবশ্যই থাকে। এই ধরনের ঘটনা তো এমনিতে আসলে হয় না, এটা প্ল্যান করেই করতে হয়। টিটন ছিলেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফের ভাই, টিপু হত্যা মামলার আসামি। টিটনের পরিবার বলছে, টিপু হত্যার প্রতিশোধ কিংবা পশুরহাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হয়েছে। যদিও অনেকেরই ধারণা আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনের ভগ্নিপতি ইমন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পিচ্ছিয়ালাল, কিলার বাদল, রূপে কাল্লা বাদল, রনি, বাঙালি রনি, যে নামগুলো বললো এরা এই নিয়ে দ্বন্দ্ব, জোসেফ, হ্যাঁ, এই দুটোর হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো ধোঁয়াশায় কারা এই হত্যাকাণ্ডে জড়িত। তবে এই হত্যাকাণ্ডে যে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র রয়েছে সেটি পরিষ্কার। বিদেশে বসে বা অন্য দেশে বসে অপকর্মগুলোকে তাদের নেটওয়ার্কের মাধ্যমে সংগঠিত করার চেষ্টা করে, সেক্ষেত্রে পুরো পৃথিবীতেই তাই যে তাদেরকে আইনের আওতায় আনাটা একটু কঠিন হয়। ঢাকা শহর জুড়ে আন্ডারওয়ার্ল্ডের অন্তত ডজন খানেক সংঘবদ্ধ চক্রের তথ্য বেরিয়ে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে। মোহাম্মদপুর বসিলা শেরেবাংলা নগরের একাংশ ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নিয়ন্ত্রণে। এই এলাকায় সক্রিয় আছেন আরেক শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ এবং কিলার বাদল। ধানমন্ডি, নিউ মার্কেট, হাজারিবাগ, এলিফ্যান্ট রোড সহ আশপাশের এলাকার নিয়ন্ত্রণ সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের। তেজগাঁ, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ ও শেরেবাংলা নগরের একাংশ সুইডেন আসলামের নিয়ন্ত্রণে। মতিঝিল, সবুজবাগ ও কমলাপুর এলাকা নিয়ন্ত্রণ করছেন জিসান আহমেদ মন্টি ওরফে জিসান। মৌচাক, আনারকলি মার্কেট এলাকায় নিয়ন্ত্রণ করেন খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু। পোস্তগোলা এলাকা নিয়ন্ত্রণ করেন মশিউর রহমান কোচি। শাহজাহানপুর, বাড্ডা, রামপুরা এলাকা নিয়ন্ত্রণ করেন শাহজাদা ও ফ্রিডম মানিক। গুলশান এবং বাড্ডার একাংশ মেহেদি হাসান কলিন্স ও শাখাওয়াত হোসেন চঞ্চলের নিয়ন্ত্রণে। উত্তরা এলাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন
শীর্ষ সন্ত্রাসী বিকাশ ও প্রকাশ। মিরপুর 14 নম্বরের ইব্রাহিমপুর এলাকা নিয়ন্ত্রণ করেন আব্বাস আলী ওরফে কিলার আব্বাস। এই অর্গানাইজড ক্রিমিনালদেরকে কন্ট্রোল করার জন্য যাদের আমি হেল্প নিই তারা নিজেরাই এসব ক্রাইমের সাথে কি আমি পরবর্তী দেখি যে তাদের ইনভলভমেন্ট। এই যে একটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পলিটিশিয়ানদের একটা অংশ, ক্রিমিনালসদের একটা অংশ, যে একটা নেকজাস তৈরি হয়, সেই নেকজাসটা এখানে ভাঙতে হবে। যদি আমরা এটা ভাঙতে না পারি তাহলে সেই আন্ডারগ্রাউন্ড সবসময় থাকবে, সবসময় মাস কিলিং হবে, সবসময় একটা এলাকায় এক প্রকার ত্রাসী রাজত্ব দ্বারা কায়েম করার জন্য তারা ট্রাই করবে। আন্ডারওয়ার্ল্ড এমন এক গোপন নেটওয়ার্ক যেখানে ক্ষমতা, টাকা আর ভয় এই তিনটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমান্তরাল একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়। এটি সংগঠিত প্রভাবশালী এক অপরাধ জগৎ যা সমাজের বৈধ কাঠামোর বাইরে থেকেও নিয়ন্ত্রণ করে ভেতরের সবকিছু।